হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তো প্রত্যেকটা টপিক খুব ভালো করে আলোচনা করা হবে, তো খুব মন দিয়ে দেখবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম টপিক আসছে অ্যাটলাস ড্রোন সোয়ার্ম সিস্টেম। এই নতুন যে ড্রোন সিস্টেম, এই সিস্টেম লঞ্চ করেছে কোন কান্ট্রি? লঞ্চ করছে চায়না। এবার এই সিস্টেমটা কেমন? এই সিস্টেমে এই যে ছবিতে দেখা যাচ্ছে, এখানে অলমোস্ট 96টি ড্রোন 5 মিনিটের মধ্যে লঞ্চ করা যাবে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ড্রোন প্রায় 100টি ড্রোন একজন ব্যক্তি অপারেট করতে পারবে। আর এই ড্রোনের একটা স্পেশাল সিস্টেমও আছে, যেটা এই ড্রোন নিজেদের মধ্যে কমিউনিকেশন করে একটা টার্গেট সেট করে নেবে অটোমেটিক্যালি। তো কি কি মনে রাখতে হবে এই ড্রোন সম্পর্কে এটা একটু দেখে নেওয়া যাক। প্রথমত এই ড্রোনের নাম অ্যাটলাস ড্রোন। কারা লঞ্চ করছে? চীন লঞ্চ করলো সম্প্রতি। তার পাশাপাশি প্রস্তুতকারক তৈরি করছে কোন কোম্পানি? চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশন, সিইটিসি, এটা শর্ট ফর্মও মনে রাখতে হবে। আর একটু আগে যেটা বললাম যে একজন অপারেটর প্রায় 100টি ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে, এই সংখ্যাটাও মনে রাখতে হবে। এই ড্রোনের 3টে বিভাগ আছে। একটা হচ্ছে সোয়ার্ম 2 কমব্যাট ভেহিকল, যে ভেহিকেলটা মোবিল ভেহিকেল, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, অর্থাৎ এই ভেহিকেলটা নিচেই আর কি গাড়ি আছে। তো এটাকে বলা হচ্ছে সোয়ার্ম 2 কমব্যাট ভেহিকল, যেখান থেকেই ওই ড্রোনগুলোকে লঞ্চ করা হচ্ছে। তারপরে আসছে কমান্ড ভেহিকল, যেখান থেকে কমান্ড দেওয়া হবে। তারপরে সাপোর্ট ভেহিকল। এই 3টে ভাগের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই সোয়ার্ম 2 কমব্যাট ভেহিকল, তার কারণ যেহেতু এখান থেকেই ওই ড্রোনগুলোকে লঞ্চ করা হচ্ছে। ক্ষমতা এক, এখানে যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে থেকে, মানে এই সিস্টেম বলতে এই সিস্টেমটা থেকে 96টি ড্রোন লঞ্চ করা সম্ভব হবে। আর সময় 300 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ 3 সেকেন্ডে একটা ড্রোন লঞ্চ করা সম্ভব। অর্থাৎ 300 সেকেন্ড, 5 মিনিট সময় লাগবে। এই নাম্বারটা মনে রাখতে হবে, তার কারণ এটা একটা ভীষণ ইউনিক একটা সিস্টেম, এই কারণে। তো এরা মোটামুটি প্ল্যান করছে তিব্বতের ওই সাইডটাতে এগুলো মোতায়েন করতে পারে, তো ভারতকে সতর্ক থাকতে হবে। নেক্সট আসছে দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন নিউজে কেন রয়েছে? অ্যান্টি ডিফেকশন ল নিউজে কেন রয়েছে? তার কারণ তোমরা অনেকেই হয়তো নিউজে দেখেছো, আম আদমি পার্টির 7 জন সদস্য ওরা দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে, সেই কারণে এই অ্যান্টি ডিফেকশন লটা নিউজে রয়েছে। এবার বিষয় হচ্ছে যে অ্যান্টি ডিফেকশন ল জিনিসটা কি। আসলে একসময় ভারতবর্ষে প্রচুর নেতা এইরকম দল ত্যাগ করতো। কোনো একটা পার্টির হয়ে ভোটে দাঁড়ানোর পরে, জিতে যাওয়ার পরে তারা দল ত্যাগ করতো। তো সেইটা বন্ধ করার জন্য 1985 সালে 10th শিডিউল অ্যাড করা হয়েছিল। 10th শিডিউল অ্যাড করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এইরকম ভাবে দল ত্যাগ করা যাবে না। দল ত্যাগ করলে তার উপরে ডিফেকশন লেগে যাবে, বা ডিফেকশন লেগে যাওয়া মানে তাকে সম্পূর্ণভাবে ওই সভা পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হবে বা পদত্যাগ করে নিতে হবে। এবার বিষয় হচ্ছে এর উপরে কিছু নিয়ম বা এর সাথে রিলেটেড কিছু আইন তৈরি করা হয়েছিল, যেখানে প্রথমে বলা হয়েছিল যে 1/3, একটা কিছু এক্সেপশন ছিল, যে 1/3 মানে 3/1 টোটাল সেই পার্টির টোটাল সদস্যের মধ্যে, ওই সভাকক্ষের মধ্যে টোটাল সদস্যের মধ্যে 3/1 সদস্য যদি একসাথে বেরিয়ে যায়, অন্য পার্টির সাথে যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের উপরে ডিফেকশন লাগবে না। কিন্তু 2003 সালে এটা আরেকটু কড়াকড় করে দেওয়া হয়, করা হয় 2/3, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পার্টির সদস্য, কোনো একটা সভা, রাজ্যসভা কিংবা লোকসভা, তাদের যে মোট সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যার 2/3 যদি একসাথে বেরিয়ে কোনো একটা নির্দিষ্ট পার্টির সাথে যুক্ত হয়, সেই ক্ষেত্রে তাদের উপরে ডিফেকশন লাগবে না। পরবর্তীকালে 2003-এ এই আইনটা যুক্ত করা হয়েছিল। তো অ্যাকচুয়ালি এই এক্সেপশনটাকেই কাজে লাগিয়ে এই আম আদমি পার্টির 7 জন ওই আম আদমি পার্টি থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েছে, এই কারণে নিউজে রয়েছে। তো খুব ভালো করে মনে রাখতে হবে, আম আদমি পার্টি নিউজে রয়েছে। আর 10th শিডিউলটা নিউজে রয়েছে, এটা মনে রাখতে হবে। 1985-তে নিয়ে আসা হয় 10th শিডিউল। কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নিয়ে আসা হয়, খুব ভালো করে মনে রাখতে হবে। আর আরেকবার সংশোধন করা হয় কত সালে? 2003 সালে সংশোধন করা হয় 91তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর এটাও মনে রাখতে হবে যে কোনো একজন ব্যক্তি দেখা গেল যে দল ত্যাগ করলো, তার উপরে ডিফেকশন লাগবে, তাকে পদত্যাগ করে নিতে হবে সেই সভাকক্ষ থেকে। ডিসিশনটা আলটিমেটলি কে নেবেন? লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান। লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান, যেহেতু দুটো সভাতেই এইরকম ঘটে থাকে। তো এই সমস্ত ফ্যাক্টগুলো মনে রাখতে হবে, যেগুলো আন্ডারলাইন করা হয়েছে। আর এইদিকে 2/3, এটা 2003-এর মাধ্যমে নিয়ে আসা হয়। নেক্সট, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949, খুব ভালো করে মনে রাখতে হবে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনটা। তার কারণ রিসেন্টলি এই ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট
ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 নিউজে রয়েছে, তার কারণ পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। এবার আরবিআই কে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে, এই কারণে এই একটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো কিছু কিছু জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেগুলো হচ্ছে যে কেন এই অ্যাক্ট তৈরি করা হয়েছিল। তার কারণ আমানতকারীদের অর্থাৎ ডিপোজিটার যারা ব্যাংকে টাকা রাখছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য। তার কারণ ব্যাংক যাতে যা খুশি নিজেদের মন মতো করতে না পারে, সেই কারণে আরবিআই যাতে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ রাখতে পারে ব্যাংকের উপরে, এবং ভারতের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য, যাতে ব্যাংকিং সিস্টেম কোলাপস না করে যায় সেই কারণে। এবার লাইসেন্স দেওয়ার অধিকার রয়েছে আরবিআই এর, সেকশন 22 মেনশন করা আছে এটা। আর আরবিআই লাইসেন্স না দিলে ভারতে কোনো ব্যাংকিং বা কোনো নতুন ব্যাংক ব্যবসা করতে পারবে না। আর যে কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়ার ক্ষমতাও আরবিআই কে দেওয়া হয়েছে যদি কোনো শর্ত ভঙ্গ হয়, যেই কারণে পেটিএম এর লাইসেন্স কেড়ে নেওয়া হলো। এবার আসছে যে ব্যাংকের আরেকটা ইউনিক একটা ক্ষমতাও দেওয়া হয়েছে, যে কোনো সময় আরবিআই ব্যাংকে গিয়ে তদারকি করতে পারে, যাচাই করতে পারে যে তাদের সবকিছু মেনটেন করা হচ্ছে কিনা, নিয়ম রেগুলেশন মেনটেন করা হচ্ছে কিনা। তো যখন তখন রেড করতে পারে। সেই ক্ষেত্রে যদি কোনো রকম রেগুলেশন এর ব্যাঘাত ঘটছে দেখলে, সেই ক্ষেত্রে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া যেতে পারে। তো এইটা মনে রাখতে হবে, পেটিএম এর লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে। নেক্সট, ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি, ইন্ডিয়া নিউজিল্যান্ড এফটিএ। প্রথমে জেনে নেওয়া যাক এফটিএ কি জিনিস, অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি? যখন কোনো একটা দেশ থেকে দেখা গেল কিছু পণ্য একটা বিদেশে যাচ্ছে, বিদেশে যাওয়ার সময় সেখানে সেই দেশ সেই সমস্ত জিনিসপত্রের উপরে কাস্টম ডিউটি লাগায়, অর্থাৎ ট্যাক্স লাগায়। সেই ট্যাক্স লাগানোর পরে তারপরে সেই সমস্ত জিনিস সেই দেশে বিক্রি করা সম্ভব হয়। এটা ভারতের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যখন বিদেশ থেকে সাপোজ অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে জিনিসপত্র আসছে, ওই দেশের কোম্পানির বানানো জিনিসপত্র ভারতে আসছে, তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু কাস্টম ডিউটি লাগাচ্ছে তারপরে। সেই ক্ষেত্রে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে। তো এই যে এই কাস্টম ডিউটি লাগানোর যে বিষয়টা, শুল্ক লাগানোর যে বিষয়টা, এটা একটা প্রতিবন্ধকতার কাজ করে, একটা বাধা দান করা হচ্ছে এর মাধ্যমে। তার কারণ যাতে বিদেশি কোম্পানির জিনিসপত্রগুলোকে রেগুলেট করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, দেশীয় কোম্পানিগুলোকে যাতে বাঁচানো যায়। কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হচ্ছে, তার মানে ওই বিদেশ থেকে, যেই দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হবে, সেই দেশ থেকে জিনিসপত্র ভারতে আসলে তার উপরে ওই এক্সট্রা ট্যাক্সটা লাগানো হবে না, কাস্টম ডিউটি লাগানো হবে না। সেই ক্ষেত্রে কি হবে, একটা ফ্রিলি বাণিজ্য চলতে থাকবে, অবাধ বাণিজ্য চলতে থাকবে। তো সেই কারণে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়। রিসেন্টলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে নিউজিল্যান্ডের সাথে। এবার এখানে কিছু কিছু বিষয় জানার আছে, কিছু ইউনিক ডাটা আছে যেগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে এই ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে এই যে নতুন বাণিজ্য চুক্তি হলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, এটা ভারতের অন্যতম দ্রুততম বাণিজ্যিক সমঝোতা। এই কারণে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে। এর পাশাপাশি কি কি মনে রাখতে হবে, শুল্ক মকুব করা হয়েছে, অর্থাৎ নিউজিল্যান্ডে ভারত থেকে যে সমস্ত জিনিস যাবে, ভারত থেকে যে সমস্ত জিনিস নিউজিল্যান্ডে যাবে, সেই সমস্ত জিনিসের উপরে নিউজিল্যান্ড 100%, মানে কোনো জিনিসের উপরে ট্যাক্স লাগাবে না, কাস্টম ডিউটি লাগাবে না, 100% পণ্যের উপরে শুল্ক ছাড় দিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু নিউজিল্যান্ড থেকে যে সমস্ত জিনিসপত্র ভারতে আসবে, সেই ক্ষেত্রে ভারত 95% পর্যন্ত ছাড় দিয়েছে। তার কারণ কিছু কিছু জিনিসকে সংরক্ষিত করে রাখার চেষ্টা করা হয়েছে বা সুরক্ষা প্রদান করা হয়েছে। কি কি জিনিস? এই যে ভারতের ডেয়ারি প্রোডাক্ট, পেঁয়াজ, ছানা, গয়নার মতো সংবেদনশীল খাতগুলোকে আর কি সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে বা সুরক্ষা প্রদান করা হয়েছে, যাতে এই সমস্ত জিনিসের বাজার মার্কেট নষ্ট না হয়। দেখা গেল নিউজিল্যান্ড থেকে আসছে প্রচুর পরিমাণে, ভারতীয় ম্যানুফ্যাকচারারদের উপরে চাপ পড়ছে বা জিনিসের দাম কমে যাচ্ছে, অ্যাভেলেবিলিটি বাড়ছে, মানে জিনিসের দাম কমে যাবে। তো যখনই অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, এই সমস্ত ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারারদের জিনিসদের দামও অটোমেটিক্যালি কমে যাবে, অর্থাৎ দেশীয় কোম্পানিগুলো লসে রান করতে শুরু করবে। এবার ইন্ডিয়াতে যেহেতু এই সমস্ত জিনিসের প্রোডাকশন বেশি, সেই কারণে এই সমস্ত জিনিসের সুরক্ষা প্রদান করা হয়েছে। তো এই সেক্টরগুলোর নাম মনে রাখতে হবে, ভারতের ডেইরি প্রোডাক্ট, পেঁয়াজ, ছানা, গয়নার মতো সংবেদনশীল জিনিসপত্র। নিউজিল্যান্ড একটা এগ্রিমেন্ট করেছে, সেটা হচ্ছে যে 15 বছরে 20 বিলিয়ন বিনিয়োগ করবে ভারতে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এই সংখ্যাটা ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, DPI@2047, অর্থাৎ 2047 রোড ম্যাপ কি? বিকশিত ভারতের লক্ষ্য। এই যে 2047 সালটাকে টার্গেট করা হচ্ছে, সেই সালকে কেন্দ্র করে নতুন নীতি আয়োগ একটা নতুন বিকশিত ভারত অর্জনের নতুন একটা রোড ম্যাপ উন্মোচন করেছে। এই রোড ম্যাপের দুটো ফেজ তৈরি করা হয়েছে। তো ফেজগুলো ভালো করে মনে রাখতে হবে, আর ডেটগুলো, বছরগুলো মনে রাখতে হবে। যেমন ফেজ 1 এর মধ্যে রাখা হয়েছে 2025 থেকে 2030 সাল,
আর এই 2025 থেকে 30 সালের এই যে ফেজ 1, প্রথমত ফেজ 1 আর ডিপিআই 2.0, তো এই সংখ্যা দুটোর মধ্যে ঘুরিয়ে যেতে পারে। প্রথমত ফেজ 1 আসছে কিন্তু ডিপিআই 2.0 আসছে, সেই ক্ষেত্রে ঘুরিয়ে যেতে পারে। পরীক্ষায় যদি অপশন থাকে ডিপিআই 1.0 থাকলে তখন ঘুরিয়ে যাবে। তো ফেজ 1 এর সাথে ডিপিআই 2 রিলেটেড, এটা মনে রাখতে হবে। কত সাল থেকে কত সাল পর্যন্ত সময়, এটাও মনে রাখতে হবে। মূল লক্ষ্যটা কি? জীবিকা নির্বাহের সুযোগ বাড়িয়ে নাগরিকদের ক্ষমতায়ন করা বা এমএসএমই কৃষি স্বাস্থ্য খাতে রূপান্তর আনা। নেক্সট ফেজ আসছে ফেজ 2, ডিপিআই 3.0, 2030 থেকে 2047 পর্যন্ত। মূল লক্ষ্য কি এই সময়? একদম তৃণমূল পর্যায়ে উদ্ভাবনের মাধ্যমে দেশ জুড়ে উচ্চ মূল্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, অর্থাৎ নতুন নতুন ইনোভেশনের মাধ্যমে ওভারঅল ভারতের একটা উন্নতি সাধন করার চেষ্টা করা হবে। তো এই সাল দুটো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, 2025 থেকে 2030, 2030 থেকে 2047। ডিপিআই 3.0 আর ডিপিআই 2.0 এই দুটো আর কি ফেজ মনে রাখতে হবে। অর্থনৈতিক লক্ষ্যটা কি? অর্থনৈতিক লক্ষ্য 2047 সালের মধ্যে ভারতকে 30 ট্রিলিয়নের অর্থনীতিতে পরিণত করা। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটা। এই যে টার্গেটটা রাখা হয়েছে 30 ট্রিলিয়ন এর অর্থনীতি বা ইকোনমিতে পরিণত করা, আর মাথাপিছু আয় $18,000 করা। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, যেহেতু সার্বিকভাবে ভারতীয়দের জীবনযাত্রার উন্নতির, জীবনের মান উন্নয়নের কথা বলা হয়েছে এখানে। নেক্সট আসছে বহুপাক্ষিক সামরিক মহড়া প্রগতি, নতুন একটা এক্সারসাইজ যেটা কন্ডাক্ট করা হচ্ছে মেঘালয়। এবার বিষয় হচ্ছে যে এই নতুন যে সামরিক মহড়া, এর একটা ইউনিকনেস হচ্ছে এটা হচ্ছে বহুপাক্ষিক, মাল্টিল্যাটারাল। তার কারণ এখানে মোটামুটি 11টি নতুন বন্ধু প্রতিম দেশ যুক্ত হচ্ছে এই মহড়ার সাথে। এর পাশাপাশি মনে রাখতে হবে মেঘালয়ের কোথায় কন্ডাক্ট করা হচ্ছে? উমরইতে কন্ডাক্ট করা হচ্ছে, মেঘালয়ের উমরইতে। এটা ভালো করে মনে রাখতে হবে। আর নামের তাৎপর্য অর্থাৎ নামের ফুল ফর্ম মনে রাখতে হবে, পার্টনারশিপ অফ রিজিওনাল আর্মিজ ফর গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান। খুব ভালো করে মনে রাখতে হবে এই ফুল ফর্মটা। আর এই নামটা দেওয়া হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে, প্রগতি মানে অর্থাৎ উন্নতি, ডেভেলপমেন্ট। আয়োজক ও স্থান কোথায় হচ্ছে একটু আগে বললাম, সেটা হচ্ছে যে মেঘালয় হচ্ছে মেঘালয়ের উমরিতে। একটা স্পেসিফিক জায়গা, সেটা হচ্ছে ফরেন ট্রেনিং নোড FTN এ অনুষ্ঠিত হচ্ছে। এই নামটা মনে রাখতে হবে, ফরেন ট্রেনিং নোড FTN। অংশগ্রহণকারী দেশের সংখ্যা বলা হলো ভারত ছাড়াও আরো 11টি বন্ধু প্রতিম দেশ। মূল লক্ষ্য কি? আঞ্চলিক সেনাবাহিনীগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করা, কোঅর্ডিনেশন আরো বেটার করা। নেক্সট ওপেক ও ওপেক প্লাস থেকে UAE এর পদত্যাগ। রিসেন্টলি নিউজে তোমরা হয়তো শুনেছো যে ইউনাইটেড আরব এমিরেটস কিন্তু ওপেক আর ওপেক প্লাস থেকে বেরিয়ে আসছে। অফিসিয়ালি কত তারিখে? 1 মে, 1 মে 2026 তারিখে অফিসিয়ালি ওরা প্রত্যাহার করে নিয়েছে। অফিসিয়ালি 1 মে থেকে ওরা বেরিয়ে আসছে। এবার বিষয় হচ্ছে যে কি কি মনে রাখতে হবে। তার আগে বলে নিই যে ওপেক থেকে বেরিয়ে আসলে কি চেঞ্জেস আসতে পারে। আর ওপেক থেকে বেরিয়ে আসার আগে মোটামুটি এরা কেন ওপেক তৈরি করেছিল? ওপেক তৈরি করা হয়েছিল এই যে সমস্ত দেশ তেল উৎপাদন করছে, তারা যাতে এই যে তেলের মার্কেটটা বা তেলের প্রাইসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই কারণে এরা ওপেক তৈরি করেছিল। এবার বিষয় হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করবে। এরা একসাথে একত্রিত হয়ে তেলের যে সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। সাপোজ দেখা গেল যে মার্কেটে তেলের সাপ্লাই বেড়ে গিয়েছে, মানে দাম কমে যাবে। এবার দাম কমে যাচ্ছে তেলের, তার মানে দাম বাড়াতে গেলে কি করতে হবে? সাপ্লাই কমিয়ে দিতে হবে, দাম বেড়ে যাবে। তো ওরা সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যাতে তেলের প্রাইসটা না কন্টিনিউয়াস একটা সেম লেভেলে থাকে কিংবা ধীরে ধীরে বাড়তে থাকে। তো এইভাবে ওরা নিয়ন্ত্রণ করার জন্য ওপেক তৈরি করেছিল। পরবর্তীকালে ওপেক প্লাস তৈরি করা হয়। এবার বিষয় হচ্ছে যে ইউনাইটেড আরব এমিরেটস বেরিয়ে আসলো, অফিসিয়াল ডেটটা মনে রাখতে হবে। তার পাশাপাশি ওপেকের ফুল ফর্ম মনে রাখতে হবে, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। খুব ভালো করে নামটা মনে রাখতে হবে, নিউজে রয়েছে, পরীক্ষায় আসতে পারে। প্রতিষ্ঠা বর্ষটা মনে রাখতে হবে, সেপ্টেম্বর 10 থেকে 14, 1960-এ বাগদাদে একটা মিটিং হয়, কনফারেন্স হয়, তার মাধ্যমে এই ওপেকটা সেট আপ করা হয়েছিল। প্রতিষ্ঠাতা সদস্য ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা। এই সমস্ত দেশের নামগুলো মনে রাখতে হবে। সদর দপ্তরের নামটা মনে রাখতে হবে, অস্ট্রিয়ার ভিয়েনাতে সদর দপ্তর অবস্থিত। খুব ভালো করে মনে রাখতে হবে, সদর দপ্তর থেকেও ডাইরেক্ট কোশ্চেন আসে। প্রাক্তন সদস্য অর্থাৎ কোন কোন দেশ এর আগে সদস্য ছিল কিন্তু এই UAE এর মতো বেরিয়ে গিয়েছে, সেটা হচ্ছে কাতার, ইকুয়েডর এবং অ্যাঙ্গোলা। সম্প্রতি ওরাও পদত্যাগ করে নিয়েছে ওপেক থেকে। ওপেক ছাড়াও যেটা রয়েছে ওপেক প্লাস, এখানে এই ওপেক যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলো ছাড়াও আরো 10টা কান্ট্রি যুক্ত আছে ওপেক প্লাসের সাথে, যেমন রাশিয়া, এই সমস্ত কান্ট্রি যুক্ত আছে ওপেক প্লাসের সাথে। এবার আমরা কিছু কোশ্চেন করে নেব। কোশ্চেন হচ্ছে চীন সম্প্রতি যে ড্রোন সোয়ার সিস্টেম উন্মোচন করেছে তার নাম কি? অ্যাটলাস ড্রোন। কতগুলি ড্রোন একসাথে লঞ্চ করা যাবে? 96। একজন অপারেটর কতগুলি ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে? 100টি ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে। নেক্সট, অ্যাটলাস ড্রোন সোয়ান সিস্টেমটি কে বা কোন সংস্থা তৈরি করেছে? CETC।
নেক্সট, অ্যাটলাস ড্রোন সোয়ার্ম সিস্টেমের একটি একক ইউনিট থেকে একসঙ্গে সর্বোচ্চ কতটি ড্রোন উৎক্ষেপণ করা যায়? 96, 100টি অপারেট করতে পারবে। অ্যাটলাস ড্রোন সোয়ার্ম সিস্টেমের সবকটি ড্রোন মোতায়েন করতে কত সময় লাগে? 300 সেকেন্ড, 5 মিনিট। 3 সেকেন্ডে একটা ড্রোন ইউজ করা যাবে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল বর্ণিত আছে? 10 শিডিউলে। কোন সালে নিয়ে আসা হয়? 1985। নেক্সট, কোন সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইনকে আরো শক্তিশালী করা হয়েছিল? কোন সংশোধনের মাধ্যমে? 91 সাল, মনে রাখতে হবে 2003। নেক্সট, দলত্যাগ বিরোধী আইনের আওতায় সদস্যপদ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার আছে? লোকসভা স্পিকার বা রাজ্যসভা চেয়ারম্যান। তো এই দুজন ব্যক্তির নামে মনে রাখতে হবে। দলত্যাগ বিরোধী আইনের ব্যতিক্রম নিয়ম অনুযায়ী কত অংশ সদস্য অন্য দলে একীভূত হলে সদস্যপদ বহাল থাকে, অর্থাৎ ডিফেকশন লাগবে না, সেটা হচ্ছে 2/3। এই নিয়মটাকে কাজে লাগিয়ে আম আদমি পার্টির 7 জন বেরিয়ে এসছে। নেক্সট, সম্প্রতি আরবিআই কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে? পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড। খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় চলে আসতে পারে। নেক্সট, ভারত ও কোন দেশের মধ্যে সম্প্রতি একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য স্বাক্ষরিত হয়েছে? নিউজিল্যান্ডের সাথে। আর ফার্স্টেস্ট এফটিএ এগ্রিমেন্ট এটা ইন্ডিয়ার। নিউজিল্যান্ড ভারত থেকে আমদানিকৃত কত শতাংশ পণ্যের উপর শুল্ক তুলে নেওয়ার অঙ্গীকার করেছে? নিউজিল্যান্ড ভারত থেকে আমদানিকৃত অর্থাৎ 100%। ভারত থেকে যে সমস্ত জিনিসপত্র নিউজিল্যান্ডে যাবে তার উপরে, অর্থাৎ কোনো জিনিসের উপরে শুল্ক লাগানো হবে না। নেক্সট, নিউজিল্যান্ড আগামী 15 বছরে ভারতে কত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে? কত বিনিয়োগের? $20 বিলিয়ন। $20 বিলিয়ন। নেক্সট, নীতি আয়োগ সম্প্রতি বিকশিত ভারত অর্জনের জন্য কোন রোডম্যাপটি উন্মোচন করেছে? DPI@2047 বহুপাক্ষিক সামরিক মহড়া প্রগতি এক্সারসাইজ প্রগতি অর্থাৎ ভারতের কোন রাজ্যে শুরু হয়েছে? কোন রাজ্যে? মেঘালয় রাজ্যে। কোন স্থানে? উমরই। খুব ভালো করে এই নামটাও মনে রাখতে হবে, উমরই। নেক্সট, কোন দেশ 1 মে 2026 তারিখ থেকে ওপেক এবং ওপেক প্লাস থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? সেটা হচ্ছে সংযুক্ত আরব এমিরেটস, UAE। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা স্লাইড তোমরা খুব ভালো করে দেখেছো, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে নিয়েছো। এই সমস্ত জিনিসগুলো যেহেতু নিউজে রয়েছে, কোশ্চেন চলে আসতেই পারে, তো খুব ভালো করে এগুলো পড়বে পরে, যেগুলো নোট ডাউন করে রেখেছো। আর কোশ্চেনগুলো আশা করি অ্যাটেন্ড করার চেষ্টা করেছো। তো এইরকমই ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে তার জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ।